উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। গল্প স্বল্প। যদু যেমন ষণ্ডা ছিল সে খেতেও পারত তেমনি। যখন সে খুব ছোট ছিল তখন একদিন সে গেল এক বড়লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে। ভারী ভারী খাইয়ে সব সেখানে খেতে বসেছে। লুচি কোরমার ধুম লেগে গেছে। খাইয়েরা খুব খেতে পারাটাকেই বড়ই বাহাদুরি মনে করে। তাই খাওয়া শেষ হবার সময় তারা বললে, আচ্ছা, আজ কে সকলের চেয়ে বেশি খেয়েছে? এ কথায় কেউ বলছে আমি, কেউ বা বলছে না আমি। তা শুনে যারা পরিবেশন করছিল তাদের একজন বলল, আজ্ঞে না, সকলের চেয়ে বেশি খেয়েছে এ ছেলেটি, মানে যদু। সে এতগুলো লুচি আর এত টুকরো কোরমা খেয়েছে। সকলে তাতে ভারী আশ্চর্য হয়ে যদুকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, সত্যি নাকি তুই এত খেয়েছিস? যদু বলল, খেয়েছি বই কি, আরও খেতে পারি। তা শুনে সবাই বলল, বটে, আচ্ছা আন দেখি লুচি কোরমা, দেখি ও আর কত খেতে পারে। শুনেছি তখন নাকি যদু আরও এক দিস্তা লুচি আর 18 টুকরো কোরমা খেয়েছিল। সত্যি মিথ্যা ভগবান জানেন, আমার তখন জন্ম হয়নি। এত খেয়েও যে যদুর পেট ভার হয়েছিল তা মনে করো না। সে তখনই সুপারির ডালের ঘোড়া হাঁকিয়ে বাড়ি এলো, এসে কালোজাম গাছে উঠে আরো অনেকগুলো কালোজাম খেল। এ হলো বহুকালের কথা। তখন খাইয়ে বললে ভারী একটা গৌরবের কথা হতো। সে সময় এক ব্রাহ্মণ এই বাহাদুরির লোভে মারাই গিয়েছিলেন। কোনো বড়লোকের বাড়িতে তাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে তার যা ইচ্ছা যত খুশি খেতে দেওয়া হতো। একদিন সেখানে খেতে বসে বললেন, আজ আমি শুধু ছানা আর চিনি খাবো। তাই তাকে এনে দেওয়া হলো। তিনি তখন 7 সের ছানা চেঁচে পুছে শেষ করে বিস্তর বাহাদুরি পেয়ে বাড়ি এসে সেই রাত্রেই পেট ফেঁপে মারা গেলেন। আরেকটি ভট্টাচার্য মশায়েরও এ বিষয়ে খুব নাম ছিল। সকলে যখন তাঁর খাওয়া দেখে আশ্চর্য হতো তখন তিনি নিজের কপালে টোকা দিয়ে বলতেন, দেখছো কি, এইটুকু শুধু নিরেট আর সব পেট। একটি ছেলের মনটি বড় ভালো, কিন্তু স্বভাবটি একটু পাগলাটে গোছের। সে একদিন রাত্রে এক জায়গায় গিয়েছিল পুজো দেখতে। ঢুকবার সময় তার বুট জোড়াটি খুলে বাইরে রেখে গিয়েছিল। ফিরে এসে দেখে কে তা নিয়ে গেছে। ছেলেটি তো তাতে হেসেই অস্থির। সে বলল, বেটা ভারী ঠকেছে, পুরনো জুতো চুরি করেছে, 2 মাসও পায়ে দিতে পারবে না। যা হোক, এখন বাড়ি ফিরে তো যেতে হবে, কাজেই শুধু পায়ে হেঁটে ট্রাম ধরবার জন্য হেদোর ধারে এসে উপস্থিত হলো। সেখান থেকে তার বাড়ি 25 মিনিটের পথ, পটলডাঙায়। সে হেদোয় এসেই একখানা ট্রাম পেয়েছিল, কিন্তু তখন সে ভাবল, এখান থেকে উঠে কেন না হোক ঠকি, সেই 6 পয়সাই তো দিতে হবে। আমি শ্যামবাজারে গিয়ে ট্রাম ধরে পয়সা আদায় করে নেব বলে সে তো সেই শুধু পায়ে হেঁটে হেঁটে গিয়ে শ্যামবাজারের আড্ডায় উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে সে শুনল যে সেদিন ট্রাম পাওয়া যাবে না। হেদোর ধারে যেখানা সে পেয়েছিল সেই ছিল শেষ গাড়ি। সেদিন বাড়ি ফিরে এলে তার হাসির চোটে বাড়ি শুদ্ধ লোকের ঘুম ভেঙে গিয়েছিল। বাংলা অক্ষরে যেমন অন্য সব ভাষায় সকল কথা লেখা যায়, যেমন আই গো আপ, কিংবা কোনো নাম যেমন লর্ড কারমাইকেল, জেমস ওয়ার্ড, সেরকম কিন্তু সব ভাষায় চলে না। চীনা ভাষায় এক একটি অক্ষরের এক একটি কথা। একজন বাঙালি বাবু একজন চীনা ভদ্রলোককে বললেন, আপনি আপনাদের ভাষার অক্ষরে আমার নাম লিখুন তো, আমার নাম ধ্রুব। চীনা ভদ্রলোকটি অনেকক্ষণ ভেবে চিনতে কতকগুলি হিজিবিজি কি যেন লিখলেন। সেই লেখা অন্য একজন চীনা ভদ্রলোককে পড়তে দেওয়া হলো। সে বলল, এতে লেখা আছে 2 লুফা। একজন জাপানি ভদ্রলোক ট্রাফালগারের সম্বন্ধে জাপানি ভাষায় কি যেন লিখছিলেন। তাঁর লেখার মধ্যে
যেখানে ট্রাফালগার কথাটা আছে সেটা তিনি ইংরেজিতেই লিখলেন। একজন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ও কথাটা ইংরেজিতে লিখলেন যে? জাপানি ভদ্রলোক বললেন, আমাদের ভাষার অক্ষর দিয়ে ট্রাফালগার লেখা যায় না, সবচেয়ে কাছাকাছি যা লেখা যায় তার উচ্চারণ হচ্ছে ত্রা-ফারু-গারু। এক সাহেবের বড় বাংলা শেখবার শখ হল। তিনি এক পণ্ডিত দেখে খুব উৎসাহের সঙ্গে পড়তে আরম্ভ করলেন। গোড়ায় কয়েকদিন বেশ উৎসাহের সঙ্গে পড়া চলল, কিন্তু যখন যুক্ত অক্ষর পড়া আরম্ভ হলো তখনই তো সাহেবের যত গোল বাঁধল। তিনি যুক্ত অক্ষর দেখে তো চোটেই অস্থির। কি একটা অক্ষরের ঘাড়ে আর একটা অক্ষর! এমন আজগুবি ভাষাও তো দেখিনি। এমন ভাষাও আবার ভদ্রলোকে পড়ে? মানুষের ঘাড়ে মানুষ আর অক্ষরের ঘাড়ে অক্ষর, এ কেবল তোমাদের দেশেই সম্ভব। এক চাষার একটু বুদ্ধি কম ছিল। চাষা মাঠে যাবে কাজ করতে, সারাদিন তো সেখানে থাকতে হবে, তাই তার স্ত্রী বিকালে জলখাবারের জন্য তার কাপড়ে 10খানা চাপাটি বেঁধে দিল। চাষা ভারী পেটুক ছিল। সে মাঠে যেতে না যেতেই ভাবল, উফ, আমার দেখছি এক্ষুনি বড্ড খিদে পেয়েছে, চাপাটি খাবো নাকি? না, খাবো না। তাহলে বিকেলে খাবো কি? খানিক বাদে সে ভাবল, উফ, বড্ড যে খিদে পেয়েছে, একখানা চাপাটি খাই, বাকি বিকালে খাবো। এই বলেই সে একখানা চাপাটি খেয়েছে, অমনি তার খিদে আরো বেড়ে গিয়েছে। তখন সে ভাবল, আর একখানা খাই। যত খায় ততই তার খিদে যেন বেড়ে যায়। একখানা দুখানা করে সে 8খানা খেয়ে ফেলল, তবুও তার পেট ভরল না। শেষে বাকি 2খানাও বার করে খেতে হলো, আর তাতে তার পেটও ভরে গেল। তখন চাষা ভাবল, 8টা খেলাম, তাতে কিছু হলো না, আর এ দুটো খেতে না খেতেই পেট ভরে গেল। আহা, এ 2খানা কেন আগে খেলুম না? তাহলে তো গোড়াতেই পেট ভরত, আর আমার কোচরে 8খানা চাপাটি থেকে যেত। তাই তো, আমি কি বোকা! এক ভদ্রলোকের বাড়িতে ভোজ হচ্ছে। একদল গুলিখোর তাই শুনে সেখানে নিমন্ত্রণ খেতে চলল। যেতে যেতে তাদের একজন বলল, আরে তোরা যে যাবি, ওদের ফটক শুনেছি বড্ড নিচু, ঢুকবি কি করে? তা শুনে আর একজন বলল, কেন, এমনি করে ঢুকবো, বলেই সে হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করল। তা দেখে আর সবকটাও তেমনি করে হামাগুড়ি দিতে লাগলো। এইভাবে তো তারা গিয়ে ভোজের বাড়িতে উপস্থিত হয়েছে, আর অমনি যমদূতের মতো 4টে দরোয়ান এসে তাদের ঘাড়ে চেপে ধরেছে। তখন সেই প্রথম গুলিখোরটা ভারী গম্ভীর হয়ে মোটা গলায় বলল, এখন দেখ দেখিনি, আমি বলেইছিলাম যে ফটক নিচু, আটকাবে। একটি মাসে 10টি টাকার কমে একটি স্কুলের ছেলের খাওয়া চলে না। আমাদের ছেলেবেলায় আমরা চাকরকে 2 পয়সা করে দিয়েছি, তাতেই সে আমাদের দুবেলা খেতে দিয়েছে। আমি কিন্তু হিসাব কিতাবের কথা বলতে যাচ্ছি না, আমি সেই চাকরটির কথা বলছি। তার নাম, আমরা তার সাক্ষাতে বলতাম কালী, অসাক্ষাতে বলতাম কেলে। 2 পয়সায় দুবেলা মাছ, তরকারি, ডাল, ভাত পেট ভরে খেতে দিতে হবে। কেলে তা তো দিতই, আবার তার উপরে ঢের লাভ করে নিতেও ছাড়ত না। তার লাভের চোটে আমাদের পেট চোঁ চোঁ করত। বাজারে যত রকমেরই মাছ উঠুক, কেলে আনে শুধু বাটা। 6 আঙুল লম্বা একটি মাছ, তাতেই 2 ভাগ করে একজনকে দেয় লেজা, আর একজনকে দেয় মুড়ো। যে লেজা পায় তার তবু 2 গ্রাস খাওয়া চলে, কিন্তু যে মুড়ো পায় সে বেচারার খালি চোষাই সব। মাছ পাতে পড়তেই ছেলেরা একজন আর একজনকে ডেকে খবর নেয় কার ভাগে কি জুটেছে, কিন্তু সে কথা কেউ বাংলাতে বলতে ভরসা পায় না। কেলের মেজাজটা বেজায় বেয়ারা আর মুখটা অতি অসভ্য। ছেলেরা তাই ইংরাজিতে বলে, কি হে, হেড না টেইল? একদিন একজনের পাতে পড়েছে লেজা, সে ভুলে বলে ফেলেছে হেড। কেলে অমনি বিষম দাঁত খিচিয়ে বলল, কি, তোমাকে দিলাম টেইল আর তুমি যে বললে হেড?
সেদিন খাওয়া দাওয়ার পর ছেলেরা ঘরে এসে বলতে লাগলো, না, বেটাকে জব্দ করতে না পারলে আর চলছে না। ইংরাজিতে কথা বলবো, তাও দুদিন শুনেই বুঝে নেবে, এ কি সহ্য হয়? তখন এই যুক্তি হলো যে তরকারি যতই কম হোক, সবাই মিলে কষে ভাত খেয়ে কেলেকে নাকাল করবে। 12 জনের রান্না হয়, সেদিন রাত্রে 5 জনই তার সব চেঁচে পুছে খেয়ে বসে আছে, আবার বলছে আরো দাও। হাঁড়ি পানে চেয়ে কেলের মুখ শুকিয়ে গেছে, কিন্তু আর উপায় কি, পেট ভরে খেতে দিতেই হবে। সে বেলার কাজ শেষে দই চিড়ে এনে চালাতে হয়েছিল, কাজেই লাভ যা হয়েছিল তা উল্টা বাগে। তারপর দিন কেলে আগে ভাগেই সাবধান হয়ে ঢের বেশি ভাত রেঁধেছিল, কিন্তু সবাই বললে আজ আমাদের খিদে নেই, কাজেই কেলের অনেক ভাত লোকসান হলো। এমনিভাবে দিন 3 যেতেই কেলে বেশ বুঝতে পারল যে ছেলেদের খুশি না রাখতে পারলে লাভের অংশ খুবই কম। তারপর থেকেই দেখা গেল যে কেলের মেজাজটিও একটু নরম, কথাবার্তাও কতকটা ভালো। গল্প স্বল্প। যদু যেমন ষণ্ডা ছিল, সে খেতেও পারত তেমনি। যখন সে খুব ছোট ছিল, তখন একদিন সে গেল এক বড়লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে। ভারী ভারী খাইয়ে সব সেখানে খেতে বসেছে, লুচি কোরমার ধুম লেগে গেছে। খাইয়েরা খুব খেতে পারাটাকেই বড়ই বাহাদুরি মনে করে। তাই খাওয়া শেষ হবার সময় তারা বললে, আচ্ছা, আজ কে সকলের চেয়ে বেশি খেয়েছে? এ কথায় কেউ বলছে আমি, কেউ বা বলছে না আমি। তা শুনে যারা পরিবেশন করছিল তাদের একজন বলল, আজ্ঞে না, সকলের চেয়ে বেশি খেয়েছে এ ছেলেটি, মানে যদু। সে এতগুলো লুচি আর এত টুকরো কোরমা খেয়েছে। সকলে তাতে ভারী আশ্চর্য হয়ে যদুকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, সত্যি নাকি তুই এত খেয়েছিস? যদু বলল, খেয়েছি বই কি, আরও খেতে পারি। তা শুনে সবাই বলল, বটে, আচ্ছা আন দেখি লুচি কোরমা, দেখি ও আর কত খেতে পারে। শুনেছি তখন নাকি যদু আরও 1 দিস্তা লুচি আর 18 টুকরো কোরমা খেয়েছিল। সত্যি মিথ্যা ভগবান জানেন, আমার তখন জন্ম হয়নি। এত খেয়েও যে যদুর পেট ভার হয়েছিল তা মনে করো না। সে তখনই সুপারির ডালের ঘোড়া হাঁকিয়ে বাড়ি এলো, এসে কালোজাম গাছে উঠে আরো অনেকগুলো কালোজাম খেলো। এ হলো বহুকালের কথা। তখন খাইয়ে বললে ভারী একটা গৌরবের কথা হতো। সে সময় এক ব্রাহ্মণ এই বাহাদুরির লোভে মারাই গিয়েছিলেন। কোনো বড়লোকের বাড়িতে তাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে তার যা ইচ্ছা যত খুশি খেতে দেওয়া হতো। একদিন সেখানে খেতে বসে বললেন, আজ আমি শুধু ছানা আর চিনি খাবো। তাই তাকে এনে দেওয়া হলো। তিনি তখন 7 সের ছানা চেঁচে পুছে শেষ করে বিস্তর বাহাদুরি পেয়ে বাড়ি এসে সেই রাত্রেই পেট ফেঁপে মারা গেলেন। আরেকটি ভট্টাচার্য মশায়েরও এ বিষয়ে খুব নাম ছিল। সকলে যখন তাঁর খাওয়া দেখে আশ্চর্য হতো, তখন তিনি নিজের কপালে টোকা দিয়ে বলতেন, দেখছো কি, এইটুকু শুধু নিরেট আর সব পেট। একটি ছেলের মনটি বড় ভালো, কিন্তু স্বভাবটি একটু পাগলাটে গোছের। সে একদিন রাত্রে এক জায়গায় গিয়েছিল পুজো দেখতে। ঢুকবার সময় তার বুট জোড়াটি খুলে বাইরে রেখে গিয়েছিল। ফিরে এসে দেখে কে তা নিয়ে গেছে। ছেলেটি তো তাতে হেসেই অস্থির। সে বলল, বেটা ভারী ঠকেছে, পুরনো জুতো চুরি করেছে, 2 মাসও পায়ে দিতে পারবে না। যা হোক, এখন বাড়ি ফিরে তো যেতে হবে, কাজেই শুধু পায়ে হেঁটে ট্রাম ধরবার জন্য হেদোর ধারে এসে উপস্থিত হল। সেখান থেকে তার বাড়ি 25 মিনিটের পথ, পটলডাঙায়। সে হেদোয় এসেই একখানা ট্রাম পেয়েছিল, কিন্তু তখন সে ভাবল, এখান থেকে উঠে কেন না হোক ঠকি, সেই 6 পয়সাই তো দিতে হবে। আমি শ্যামবাজারে গিয়ে ট্রাম ধরে পয়সা আদায় করে নেব। বলে সে তো সেই শুধু পায়ে হেঁটে হেঁটে গিয়ে শ্যামবাজারের আড্ডায় উপস্থিত হয়েছে।
সেখানে গিয়ে সে শুনল যে সেদিন ট্রাম পাওয়া যাবে না। হেঁদোর ধারে যেখানা সে পেয়েছিল সেই ছিল শেষ গাড়ি। সেদিন বাড়ি ফিরে এলে তার হাসির চোটে বাড়িশুদ্ধ লোকের ঘুম ভেঙে গিয়েছিল। বাংলা অক্ষরে যেমন অন্য সব ভাষায় সকল কথা লেখা যায়, যেমন আই গো আপ, কিংবা কোনো নাম যেমন লর্ড কারমাইকেল, জেমস ওয়ার্ড, সেরকম কিন্তু সব ভাষায় চলে না। চীনা ভাষায় এক একটি অক্ষরের এক একটি কথা। একজন বাঙালি বাবু একজন চীনা ভদ্রলোককে বললেন, আপনি আপনাদের ভাষার অক্ষরে আমার নাম লিখুন তো, আমার নাম ধ্রুব। চীনা ভদ্রলোকটি অনেকক্ষণ ভেবে চিনতে কতকগুলি হিজিবিজি কি যেন লিখলেন। সেই লেখা অন্য একজন চীনা ভদ্রলোককে পড়তে দেওয়া হলো। সে বলল, এতে লেখা আছে দু লুফা। একজন জাপানি ভদ্রলোক ট্রাফালগারের সম্বন্ধে জাপানি ভাষায় কি যেন লিখছিলেন। তাঁর লেখার মধ্যে যেখানে ট্রাফালগার কথাটা আছে সেটা তিনি ইংরেজিতেই লিখলেন। একজন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ও কথাটা ইংরেজিতে লিখলেন যে? জাপানি ভদ্রলোক বললেন, আমাদের ভাষার অক্ষর দিয়ে ট্রাফালগার লেখা যায় না। সবচেয়ে কাছাকাছি যা লেখা যায় তার উচ্চারণ হচ্ছে ত্রা ফারু গারু। এক সাহেবের বড় বাংলা শেখবার শখ হল। তিনি এক পণ্ডিত দেখে খুব উৎসাহের সঙ্গে পড়তে আরম্ভ করলেন। গোড়ায় কয়েকদিন বেশ উৎসাহের সঙ্গে পড়া চলল, কিন্তু যখন যুক্ত অক্ষর পড়া আরম্ভ হলো তখনই তো সাহেবের যত গোল বাঁধল। তিনি যুক্ত অক্ষর দেখে তো চোটেই অস্থির। কি একটা অক্ষরের ঘাড়ে আর একটা অক্ষর! এমন আজগুবি ভাষাও তো দেখিনি। এমন ভাষাও আবার ভদ্রলোকে পড়ে? মানুষের ঘাড়ে মানুষ আর অক্ষরের ঘাড়ে অক্ষর, এ কেবল তোমাদের দেশেই সম্ভব। এক চাষার একটু বুদ্ধি কম ছিল। চাষা মাঠে যাবে কাজ করতে, সারাদিন তো সেখানে থাকতে হবে। তাই তার স্ত্রী বিকালে জলখাবারের জন্য তার কাপড়ে 10খানা চাপাটি বেঁধে দিল। চাষা ভারী পেটুক ছিল। সে মাঠে যেতে না যেতেই ভাবল, উফ, আমার দেখছি এক্ষুনি বড্ড খিদে পেয়েছে, চাপাটি খাবো না কি? না, খাবো না। তাহলে বিকেলে খাবো কি? খানিক বাদে সে ভাবল, উফ, বড্ড যে খিদে পেয়েছে, একখানা চাপাটি খাই, বাকি বিকালে খাবো। এই বলেই সে একখানা চাপাটি খেয়েছে। অমনি তার খিদে আরো বেড়ে গিয়েছে। তখন সে ভাবল, আর একখানা খাই। যত খায় ততই তার খিদে যেন বেড়ে যায়। একখানা দুখানা করে সে 8খানা খেয়ে ফেলল, তবুও তার পেট ভরল না। শেষে বাকি 2খানাও বার করে খেতে হলো, আর তাতে তার পেটও ভরে গেল। তখন চাষা ভাবল, 8টা খেলাম, তাতে কিছু হলো না, আর এ দুটো খেতে না খেতেই পেট ভরে গেল। আহা, এ 2খানা কেন আগে খেলুম না? তাহলে তো গোড়াতেই পেট ভরত, আর আমার কোচরে 8খানা চাপাটি থেকে যেত। তাই তো, আমি কি বোকা! এক ভদ্রলোকের বাড়িতে ভোজ হচ্ছে। একদল গুলিখোর তাই শুনে সেখানে নিমন্ত্রণ খেতে চলল। যেতে যেতে তাদের একজন বলল, আরে তোরা যে যাবি, ওদের ফটক শুনেছি বড্ড নিচু, ঢুকবি কি করে? তা শুনে আর একজন বলল, কেন, এমনি করে ঢুকবো, বলেই সে হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করল। তা দেখে আর সবকটাও তেমনি করে হামাগুড়ি দিতে লাগলো। এইভাবে তো তারা গিয়ে ভোজের বাড়িতে উপস্থিত হয়েছে, আর অমনি যমদূতের মতো 4টে দরোয়ান এসে তাদের ঘাড়ে চেপে ধরেছে। তখন সেই প্রথম গুলিখোরটা ভারী গম্ভীর হয়ে মোটা গলায় বলল, এখন দেখ দেখিনি, আমি বলেইছিলাম যে ফটক নিচু, আটকাবে। একটি মাসে 10টি টাকার কমে একটি স্কুলের ছেলের খাওয়া চলে না। আমাদের ছেলেবেলায় আমরা চাকরকে 2 পয়সা করে দিয়েছি, তাতেই সে আমাদের 2 বেলা খেতে দিয়েছে। আমি কিন্তু হিসাব কিতাবের কথা বলতে যাচ্ছি না, আমি সেই চাকরটির কথা বলছি। তার নাম, আমরা তার সাক্ষাতে বলতাম কালী, অসাক্ষাতে বলতাম কেলে।
দুপয়সায় দুবেলা মাছ তরকারি ডাল ভাত পেট ভরে খেতে দিতে হবে। কেলে তা তো দিতই, আবার তার উপরে ঢের লাভ করে নিতেও ছাড়ত না। তার লাভের চোটে আমাদের পেট চোঁ চোঁ করত। বাজারে যত রকমেরই মাছ উঠুক, কেলে আনে শুধু বাটা। 6 আঙুল লম্বা একটি মাছ, তাতেই দুভাগ করে একজনকে দেয় লেজা আর একজনকে দেয় মুড়ো। যে লেজা পায় তার তবু দুগ্রাস খাওয়া চলে, কিন্তু যে মুড়ো পায় সে বেচারার খালি চোষাই সব। মাছ পাতে পড়তেই ছেলেরা একজন আর একজনকে ডেকে খবর নেয় কার ভাগে কি জুটেছে, কিন্তু সে কথা কেউ বাংলাতে বলতে ভরসা পায় না। কেলের মেজাজটা বেজায় বেয়ারা আর মুখটা অতি অসভ্য। ছেলেরা তাই ইংরাজিতে বলে, কি হে, হেড না টেইল? একদিন একজনের পাতে পড়েছে লেজা, সে ভুলে বলে ফেলেছে হেড। কেলে অমনি বিষম দাঁত খিচিয়ে বলল, কি তোমাকে দিলাম টেইল আর তুমি যে বললে হেড? সেদিন খাওয়া দাওয়ার পর ছেলেরা ঘরে এসে বলতে লাগলো, না, বেটাকে জব্দ করতে না পারলে আর চলছে না। ইংরাজিতে কথা বলবো তাও দুদিন শুনেই বুঝে নেবে, এ কি সহ্য হয়? তখন এই যুক্তি হলো যে তরকারি যতই কম হোক সবাই মিলে কষে ভাত খেয়ে কেলেকে নাকাল করবে। 12 জনের রান্না হয়, সেদিন রাত্রে 5 জনই তার সব চেঁচে পুছে খেয়ে বসে আছে, আবার বলছে আরো দাও। হাঁড়ি পানে চেয়ে কেলের মুখ শুকিয়ে গেছে, কিন্তু আর উপায় কি, পেট ভরে খেতে দিতেই হবে। সে বেলার কাজ শেষে দই চিড়ে এনে চালাতে হয়েছিল, কাজেই লাভ যা হয়েছিল তা উল্টা বাগে। তারপর দিন কেলে আগে ভাগেই সাবধান হয়ে ঢের বেশি ভাত রেঁধেছিল, কিন্তু সবাই বললে আজ আমাদের খিদে নেই, কাজেই কেলের অনেক ভাত লোকসান হলো। এমনিভাবে দিন 3 যেতেই কেলে বেশ বুঝতে পারল যে ছেলেদের খুশি না রাখতে পারলে লাভের অংশ খুবই কম। তারপর থেকেই দেখা গেল যে কেলের মেজাজটিও একটু নরম, কথাবার্তাও কতকটা ভালো। চালাক চাকর। এক কাজী সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশি, তাতে বুদ্ধিশুদ্ধির ধার ধারে না, কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না, বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে 2 ধমক দিয়ে বললেন, ফের যদি এরকম বেয়াদবি করিস, কাউকে সেলাম না করিস, তবে তোকে আমি দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম বলবি। সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধু সেলাম করে, ছেলে বুড়ো মানুষ গরু কাউকে বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে, চাকরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকেও খুব খাতির করে বলল সেলাম।
তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, দূর আহাম্মক, ওদের বুঝি সেলাম বলতে হয়? ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধু বেচারা কিছু দূর গিয়ে দেখল একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমনি চেঁচিয়ে উঠল যে পাখি টাখি সব উড়ে পালালো। শিকারী তো চোটে লাল। আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন। বুদ্ধুও সঙ্গে সঙ্গে গিয়েছে। তারা নবাব বংশের লোক, আশ্চর্য তাদের আদব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণকর্তার দাড়িতে একটা ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে এমনই ভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা তারে উড়িয়ে দেনা উড়িয়ে দেনা। অমনি তার মনিব ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন, দেখলি তো কেমন কায়দা? আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে তুইও ঠিক তেমনই করে বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধুকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধু অমনি চেঁচিয়ে বলল, সেই যে সেদিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে। তা না না তা না। সব লোক হো হো করে হেসে উঠল। একদিন মনিব বললেন, দেখ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস, তুই এখনো ফ্যান গালতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি, ভাত সিদ্ধ হলেই আমাকে ডাকিস, আমি দেখিয়ে দেব। আমাকে না দেখিয়ে কিচ্ছু করিসনি। সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন। তিনি এসব কিছুই জানেন না। চাকরটা ঘণ্টাখানেক এইরকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল। তখন সে রেগে চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো? এদিকে ভাত টাত সব পুড়ে তো ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে। ওদিকে সত্যি সত্যিই ভাত পুড়ে ছাই। একদিন রাত্রে কাজী সাহেবের বাড়িতে চোর ঢুকেছে। বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করল, কে রে? কেউ নই বাবা, কেউ নই। তা শুনে বুদ্ধু আবার নিশ্চিন্ত হয়ে ঘুমাতে লাগলো। সকালে উঠে কাজী সাহেব দেখেন তাঁর সব চুরি হয়ে গিয়েছে। বুদ্ধুকে জিজ্ঞাসা করে যখন রাত্রে সব শুনলেন, তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধু তাতে মুখ ভারী বেজার করে বলল, তা কি করব? সে আমায় বারবার করে বললে কেউ নই কেউ নই। লোকটা তো দেখছি শুধু চোর নয়, বেটা বেজায় মিথ্যাবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন, যাবার সময় বুদ্ধুকে বলে গেলেন, দেখিস দরজাটার উপর ভালো করে চোখ রাখিস, দরজা ছেড়ে কোথাও যাস নে, তাহলে চোরে আমার সব নিয়ে যাবে। কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজার পাহারা দিতে লাগলো। একদিন গেল, দুদিন গেল। তারপর দিন বুদ্ধু শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে। তাই তো বেচারা কি করে, অনেক ভেবে সে করল কি, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করে গেল সে আর কি বলবো। কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ, বাড়ির সিন্ধুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধু বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে। ফিঙে আর কুমড়ো। এক দানব ছিল, তার নাম ছিল ফিঙে। সে 150 হাত লম্বা শালগাছের ছড়ি হাতে নিয়ে বেড়াতো। আর একটা দানব ছিল, তার নাম কুঁকড়ো। সে ঘুষো মেরে লোহার মুগুর থেতলা করে দিত। আর যত দানব ছিল তাদের সকলকেই কুঁকড়ো ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে। এখন সে ফিঙের সন্ধানে দেশ বিদেশে ঘুরে বেড়ায়।
এ কথা শুনে অবধি ফিঙের আর ঘুম হয় না। কাজেই সেও কুঁকড়োকে এড়াবার জন্য খালি দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ফিঙে সমুদ্রের ধারে গেলে তা শুনে কুঁকড়ো সেই দিকপানে রওনা হলো। সে খবর পেয়েই ফিঙে ঊর্ধ্বশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে এলো। ঘরখানি ছিল একটা উঁচু পাহাড়ের উপর। সেখান থেকে 10 দিনের পথ অবধি দেখতে পাওয়া যায়। কাজেই ফিঙে ভাবল যে ওখানে গেলে কুঁকড়ো নিতান্ত আচমকা এসে তাকে মারতে পারবে না। ফিঙেকে অমন ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে তার স্ত্রী উনা বলল, কি হয়েছে? ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে দেখিয়ে বলল, ওই কুঁকড়ো আসছে, বেটা ঘুষো মেরে লোহার মুগুর ঠেকলা করে দেয়। এবারে দেখছি ভারী বেগতিক। উনা সেদিকে দেখল, সত্যি সত্যিই কুঁকড়ো আসছে, কিন্তু এখনো সে ঢের দূরে, 3-4 দিনের কমে এসে পৌঁছবে না। তখন সে ফিঙেকে বলল, তোমার কোনো ভয় নেই, তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো, আমি কুঁকড়োকে ঠিক করে দিচ্ছি। কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না। সে মাথা হেঁট করে বসে কত কথাই ভাবতে লাগলো। উনা কিন্তু ততক্ষণে চুপ করেছিল না। সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার ঘরে যত ভাঙা দা, কুড়ুল, কাস্তে, খন্তা, কোদাল, হুড়কো, ছিটকিনি আর হাতুড়ি আর পেরেক ছিল সব চেয়ে ঝুড়ি ভরে নিয়ে এলো। তারপর সেগুলো ভিতরে পুড়ে পুড়ে সে 2 দিন ধরে খালি পাটিসাপটাই তৈরি করলো। ফিঙে অবাক হয়ে চেয়ে দেখে আর বলে, ও কি করছো? উনা বলে, যাই করি না কেন তুমি চুপ করে থাকো। পিঠে হয়ে গেলে উনা 3 গামলা ছানাও তৈরি করলো। তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে রাখলো। এখন কুঁকড়ো এলেই হয়। পরদিন দুপুরবেলায় কুঁকড়ো এসে উপস্থিত হয়েছে। এসেই ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করল, ফিঙে কোথায়? উনা বলল, সে তো বাড়ি নেই। কুঁকড়ো বলে নাকি একটা ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী বড়াই করছিল। তাই শুনে ফিঙে বিষম রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে। যদি তাকে দেখতে পায় তবে আর বেচারাকে আস্ত রাখবে না। তা শুনে কুঁকড়ো ভারী আশ্চর্য হয়ে বলল, আমিই তো কুঁকড়ো, তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। এ কথায় উনা হো হো করে হেসেই কুটিপাটি। তারপর অনেকক্ষণ নাক সিটকিয়ে কুঁকড়োর পানে তাকিয়ে থেকে সে বলল, এই টিকটিকির মতো জোয়ানটি হয়ে তুমি ফিঙের সঙ্গে যুদ্ধ করবে? অমন কাজও করতে নাই বাছা, কেন ফিঙের হাতে প্রাণ দেবে? আমার কথা শুনে চলো, আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। ততক্ষণে একটা কাজ করো দেখি। বড্ড হাওয়া আসছে, ফিঙে বাড়ি নেই, কে ঘরখানিকে ঘুরিয়ে দেবে? দেখো তো তুমি পারো কিনা। কুঁকড়ো ভাবল, বাবা, হাওয়া থামাতে হলে ফিঙে এই ঘরটাকে ঘুরিয়ে দেয় নাকি? এখন আমি যদি না বলি তবে তো দেখছি আমার বড্ড নিন্দে হবে। তখন সে আগে খুব করে তার ডান হাতের আঙুলের মাঝের আঙুলটা মটকে নিল। আঙুলটাতেই তার যত জোর ছিল, ওটি না হলে সে কিছুই করতে পারত না। আঙুল মটকানো হয়ে গেলে সে 2 হাতে ঘরখানিকে জড়িয়ে ধরে তাতে এমনই পাক দিল যে দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানি ঘুরে গেল। এতক্ষণে ফিঙে কি করছে? সে উনার পরামর্শে তার নিজের খোকা সেজে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আর কুঁকড়োর কাণ্ড দেখে সেই কাঁথার ভিতরে ভয়ে ঘেমে আর কেঁপে অস্থির হচ্ছে। এদিকে উনা আবার কুঁকড়োকে বলল, বেশ বাপু, লক্ষ্মী ছেলে তুমি। আহা, ঘরে 1 ফোঁটা জল নেই, তোমাকে কি দিয়ে একটু মিঠাই খেতে দিই? পাহাড়টার নিচে জল থাকে, ফিঙে পাহাড় সরিয়ে তাই তুলে আনে। আজ তো সে বাড়ি নেই, এখন উপায় কি হবে? দেখো তো বাপু, তুমি পাহাড়টাকে ঠেলে একটু জল আনতে পারো কিনা। কুঁকড়ো আবার খুব করে তার আঙুল মটকে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে এমনই গুঁতো মারল যে তাতে 10 হাত গভীর এক প্রকাণ্ড দিঘি হয়ে গেল, আর তাতে জলও হলো তেমনই।
তা দেখে উনা আর একটু হলেই মাগো বলে চেঁচিয়ে ফেলছিল। কিন্তু সে ভারী বুদ্ধিমতী মেয়ে, তাই তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, চলো এখন তোমাকে কিছু পিঠে খেতে দিই গে। এই বলে উনা কুঁকড়োকে ঘরে এনে দিয়েছে সেই পিঠে খেতে। সে বেটাও এমনই লোভী, একেবারে তার 10টা তুলে নিয়ে মুখে দিয়েছে। দিয়েই সে উহু বলে এমনই ভয়ঙ্কর চেঁচিয়ে উঠল যে আর একটু হলেই তাতে ঘরের ছাদ উড়ে যেত। বেজায় ব্যস্ত হয়ে সেই পিঠে চিবোতে গিয়ে তার 4টে দাঁত ভেঙে রক্তারক্তি হয়ে গিয়েছে, কাজেই না চেঁচাবে কেন? উনা তখন বলল, আরে অত চেঁচিও না, খোকার ঘুম ভেঙে যাবে। আমি ভাবছিলাম তুমি জোয়ান লোক, ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে। ফিঙে আর খোকা ও পিঠে খুব খায়। বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভিতর থেকে ষাঁড়ের মতো চেঁচিয়ে বলল, ওয়াঁ, বড্ড খিদে পেয়েছে, পিঠে খাবো। খোকার গলার সে আওয়াজ শুনেই তো কুঁকড়োর পিলে চমকে উঠেছে। উনা অবশ্য খোকার জন্য ভালো পিঠে করে রেখেছিল, তাই থেকে কয়েকটা খেতে দিল। কুঁকড়ো তো আর তা জানে না। সে দেখল যাতে তার নিজের দাঁত ভেঙে গেছে, খোকা তাই কপাকপ খাচ্ছে। কাজেই সে ভাবল, বাবা গো, খোকায় যদি অমনি পিঠে খেতে পারে তবে তার বাবা না জানি কি করতে পারে। ভাগ্যিস সে বেটা বাড়ি নেই। এমন সময় খোকা আবার বলল, পাথল দে, দলবাল করবো। উনা তাকে একতাল ছানা আর কুঁকড়োকে একটা সাদা পাথর দিয়ে বলল, খোকার ওই এক খেলা, পাথর চিপে জল বার করে, তুমিও একখানা পাথর টিপে দেখো তো। কুঁকড়ো সেই পাথর প্রাণপণে টিপেও তা থেকে জল বার করতে পারল না। খোকার ছানা থেকে অবশ্য জল বার হতে লাগলো। তা দেখে কুঁকড়ো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, বাবা গো, আমি এই বেলায় পালাই, এই খোকার বাবা এলে আমাকে আস্ত রাখবে না। আমার খালি দেখতে ইচ্ছা করছে যে এই খোকার দাঁতগুলো কেমন, যা দিয়ে সে ওই পিঠেগুলো খায়। এই বলে সে তাড়াতাড়ি গিয়ে যেই খোকার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে, অমনি খোকাও পটাশ করে তার সব কটি আঙুল একেবারে গোড়া শুদ্ধ কামড়িয়ে দিয়েছে। সেই আঙুলেই নাকি ছিল কুঁকড়োর জোর, কাজেই সে আঙুল কাটা যেতে হায় হায় করে মাটিতে পড়ে গেল। খোকাও তখন লাফিয়ে উঠে তার সেই 150 হাত লম্বা শালের ছড়িগাছি দিয়ে তার হাড় ভাঙতে আর কিছুমাত্র দেরি করল না।